অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাই এখন বাংলাদেশের জন্য বোঝা। বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি খুব বেশি দিনের কথা নয়, কিন্তু গত এক দশক বা তারও বেশি সময় ধরে এই খাতে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশে এখন চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কিন্তু এটা আশীর্বাদ হিসেবে আসেনি, এসেছে রাষ্ট্রীয় কোষাগারের উপর বোঝা হিসেবে। ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিসের জন্য সাইমন নিকোলাস ও সারা জেন আহমেদের করা এক গবেষণাপত্রে এই চিত্র ফুটে উঠেছে। সমস্যা আরও জটিল হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার 2041 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে চান বলে। সরকারের ভিশন 2041 এ বাংলাদেশ থেকে চরম দারিদ্র্য দূর করে দেশকে একটি উচ্চমধ্য আয়ের দেশে পরিণত করার স্বপ্ন দেখা হয়েছে। শিল্প ও বাণিজ্যের চাকা সচল রাখার জন্য বিদ্যুতের প্রয়োজন, তাই সরকার 14টি চীনা তহবিলে কলা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। 2018 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি রিডিজিটিং পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010 শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে। কয়লা ও এলএনজি প্লান্টগুলোর ব্যবহার 60% করে নিয়ে ওই রিপোর্টে বলা হয় যে 2029 থেকে 30 সাল নাগাদ বাংলাদেশ 281 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে। এএসএমপি পুনর্মূল্যায়ন অনুযায়ী 2029 থেকে 30 সালে বাংলাদেশের যা বিদ্যুৎ প্রয়োজন হবে তার চেয়ে 58% বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। কিন্তু আইইএসআই এর গবেষণায় বলা হয় এই 104টি বিদ্যুৎই চাহিদার চেয়ে বেশি। আইইএসআই এর রক্ষণশীল হিসাবে আইএমএস এর ভবিষ্যৎবাণী আমলে নিয়ে বলা হয় যে 2020 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2% কমে যাবে। এরই মধ্যে এর লক্ষণ ফুটে উঠেছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশের নিত্যওয়ার ও রেডিমেড গার্মেন্ট সেক্টর এরই মধ্যে $6 বিলিয়ন অর্ডার বাতিল বা স্থগিতের শিকার হয়েছে। দেশের রপ্তানি আয়ের 80% এর বেশি আসে আরএমজি খাত থেকে। আইএমএফের সর্বশেষ আভাসে যদিও 2021 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে উল্লেখ করা হয়েছে, কিন্তু মহামারীর কারণে সেটা একেবারেই অনিশ্চিত বলে মনে করেন নিকোলাস ওয়াহমেদ। উৎপাদনের সমস্যা এমনকি চীনের তহবিল পুষ্ট স্বল্প ব্যবহৃত পায়রা মেগা কলাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগেই বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেশি ছিল, যার ফলে অলস বসে থাকা কেন্দ্রগুলোকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করতে হয়েছে। ক্যাপাসিটি পেমেন্ট হলো কোনো বিদ্যুৎ উৎপাদকের উৎপাদন সামর্থ্য অনুযায়ী অর্থ পরিশোধ করা, যদিও তার কাছ থেকে আংশিক বিদ্যুৎ নেওয়া হয়েছে। অব্যবহৃত সামর্থ্য ভবিষ্যতে কখনো চাহিদা বাড়লে সেটা পূরণের জন্য রেখে দেওয়া হয়। অতিরিক্ত সামর্থ্য ছাড়াও বাংলাদেশের বিদ্যমান সামর্থ্য গড়পড়তায় স্বল্প ব্যবহৃত রয়ে গেছে। 2018 থেকে 19 সালে ব্যবহৃত হয় মাত্র 43%, কখনো কখনো 2/3 অব্যবহৃত থেকে যায়। সাম্প্রতিক বছরগুলোতে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এতে ক্যাপাসিটি পেমেন্টের পরিমাণ বেড়েছে। 2018 থেকে 19 সালে অলস বসে থাকা কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে পরিশোধ করতে হয়েছে $1.1 বিলিয়ন। এই মূল্য চামড়ার মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় রপ্তানি শিল্পের মূল্যের চেয়ে বেশি। চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় $1.08 বিলিয়ন। নিকোলাস আহমেদ উল্লেখ করেন যে চীনা তহবিলের পায়রা কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র প্রতি মাসে $19 মিলিয়ন ক্যাপাসিটি পেমেন্ট পাচ্ছে। এর অর্ধেক ক্ষমতা কাজে লাগছে না সঞ্চালন লাইন সংযোগে বিলম্বের কারণে। বিপিডিবি প্রতিবছর বিপুল পরিমাণ লোকসান দিচ্ছে, যে টাকা আসছে সরকারের ভর্তুকি থেকে। করোনার কারণে বিপিডিবির রাজস্ব আয় আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদকদের ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করে যাচ্ছে। সরকার বিপিডিবিকে ভর্তুকি দেওয়ার কারণ হল বিদ্যুৎ উৎপাদন বা ক্রমূল্যের চেয়ে খুচরা বিক্রি মূল্য কম। 2018 থেকে 19 অর্থবছরে বিপিডিবিকে $936 মিলিয়ন ভর্তুকি দিতে হয়। এছাড়াও প্রথমবারের মতো 2018 থেকে 19 সালে দেয়া পুরো ভর্তুকিকে ঋণের বদলে মঞ্জুরি হিসেবে বিবেচনা করা হয়। বিপিডিবি আশঙ্কা করছে যে 2019-20 সালে সাবসিডির পরিমাণ $1.1 বিলিয়ন দাঁড়াতে পারে। এর মানে হলো করদাতাদেরকে শেষ পর্যন্ত এই বিল পরিশোধ করতে হবে। বিপিডিবিকে ভর্তুকি দেয়া ছাড়াও সরকারকে বিদ্যুতের খুচরা বিক্রি মূল্য বাড়িয়ে রাজস্ব বাড়াতে হয়েছে। 2020 সালের ফেব্রুয়ারিতে মূল্য বাড়ানো হয় 5.3%। ফলে বিদ্যুতের ইউনিট মূল্য দাঁড়ায় $7.13 টাকা। ভবিষ্যতে আরও মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। 2019-20 সালে বিপিডিবির $1 বিলিয়ন বিপুল লোকসান কমানোর জন্য রাজস্ব বা ভর্তুকি বাড়ানো প্রয়োজন। কোভিড-19 এর কারণে এই পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে নিকোলাস আহমেদ সতর্ক করে দেন। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন যে আমদানি করা কয়লা ও এলএনজি চালিত নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিশাল বহর উৎপাদনের খরচ কমিয়ে আনবে। এটা আরও বেশি ছিল যখন আমদানি করা তেল ও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো। কিন্তু এ কথা বিভ্রান্তিকর বলে নিকোলাস আহমেদ মনে করেন। প্রথমত, তুলনা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি বেঞ্চমার্ক অন্তর্ভুক্ত করতে হবে। তারা যুক্তি দেখান, প্রযুক্তি নির্বিশেষে মূল্য তুলনা করতে হলে সব ধরনের মূল্য বিবেচনায় নিতে হবে। এর মধ্যে নতুন অবকাঠামোর জন্য মূল্য, জ্বালানির মূল্য, বিনিময় হার, বিলম্বের কারণে প্রকল্পের মূল্য বৃদ্ধি ইত্যাদি রয়েছে। কয়লা ও এলএনজি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় আকারের অবকাঠামোর প্রয়োজন হয়।
এটা ব্যয়বহুল। নিকোলাস ও আহমেদ মনে করেন যে আমদানি করা কয়লা ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বদলে স্থানীয়ভাবে সহজলভ্য প্রাকৃতিক গ্যাস, বায়ু ও সৌর জ্বালানির দিকে মনোযোগ দেওয়া উচিত হবে বর্তমান সরকারের। এগুলো স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যয় কম। তারা সতর্ক করে বলেন, বিপিডিবির নিজস্ব গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ 2.5 টাকা প্রতি কেডব্লিউএইচ, যা আমদানি করা কয়লা ও এলএনজির বিদ্যুতের চেয়ে অনেক কম। দেশীয় গ্যাসের বদলে আমদানি করা কয়লা ও এলএনজি ব্যবহার করা হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাবে। বাংলাদেশ এখন নবায়নযোগ্য জ্বালানির খরচ করবে। 2019 সালে একটি নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হয়, যার রাজস্ব হল $65 প্রতি এমডব্লিউএইচ। বাংলাদেশ সরকার ভালোভাবে সহায়তা দিলে দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গার মতো নবায়নযোগ্য জ্বালানির খরচ আরও কমে যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখন কয়লা ছেড়ে জ্বালানির নবায়নযোগ্য উৎসের পক্ষে কথা বলছে। বাংলাদেশ কয়লার বদলে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য চীনকে প্রস্তাব দিতে পারে। নিকোলাস ও আহমেদ যুক্তি দেখান যে নবায়নযোগ্য ও স্থানীয় জ্বালানির উৎস ব্যবহার করলে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনৈতিক সংকট ও জ্বালানি সরবরাহ ক্ষেত্রের আঘাত থেকে রক্ষা পাবে। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশ দূষণ এড়ানো যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।